এটা কি ডিস্টার্ব করবে? এটা দিই। তো দেখো, আচ্ছা আমরা হচ্ছে লেকচার 6 পর্যন্ত পুরো পড়া শেষ আমাদের। তো অলরেডি আমি ড্রাইভে 7টা আপলোড করে দিছি। ঠিক আছে, এখানে তোমরা 7 পেয়ে যাবে, 7 আপলোড করে দিছি। আর হচ্ছে 7 পড়লে আমাদের আর তেমন নাই। 8 ছোট্ট একটা টপিক, 9টা 8 আর 9 একসাথে পড়াই দিব। 9-এর পরে আমাদের 9-এ 2টা আছে, এরপর মোটামুটি শেষ। তো এরপরে হচ্ছে আমরা বই থেকে প্র্যাকটিস করব। তো মোটামুটি আমাদের কিন্তু মেইন টপিক গুলা কভার করা শেষ। হ্যাঁ, এইটা হচ্ছে আমরা কিছু মিক্সড জিনিসপত্র পড়বো যেগুলো অলরেডি আমরা পড়ছি এর আগে। ওগুলারই কনসেপ্ট, এই যে বিভিন্ন রেশিও টাইপ, তারপর হচ্ছে বিভিন্ন কম্পারিজন সংখ্যা, ঠিক আছে। তারপর হচ্ছে এলসিএম, লেটেস্ট কমন ডিভিজর, সরি, লেটেস্ট কমন মাল্টিপল, গ্রেটেস্ট কমন ডিভিজর, এই যে জিনিসগুলো পড়ছিলাম আমরা এর আগে, এগুলারই কিছু ম্যাথ দেখবো। হ্যাঁ, এইটে। আর হচ্ছে সরি, 7-এর কথা বলতেছি যেটা আজকে পড়বো। 8 আর 9 এগুলো ইনইকুয়ালিটিস, এরপরে কিছু ত্রিকোণমিতির ম্যাথ আছে। ওগুলা পড়লে মোটামুটি আমাদের জেনারেল ম্যাথের জন্য এই কনসেপ্ট গুলো মেইন ইম্পর্টেন্ট, মোটামুটি সবই কভার করা হয়ে যাবে। এরপর আমরা বইটা আবার পড়বো, সমস্যা নেই। আচ্ছা, আই হোপ সবাই মোটামুটি চলে আসছো। প্রথমে দেখো, এগুলা কিন্তু একদম প্রথম 3 বা 4 নম্বর লেকচারের কনসেপ্ট, ঠিক আছে। যে এই যে ভগ্নাংশ গুলো আমরা অনেক ডিটেলস এগুলা পড়ছি। হুইচ অফ দ্য ফলোইং, ওয়ান অফ দ্য ফলোইং হুইচ ইজ গ্রেটার দেন হাফ। মানে হাফ থেকে বড় কোনটা হবে, ক্যালকুলেটর থাকলে তো জাস্ট এক ক্লিকে বের হয়ে যাবে। হ্যাঁ, হাফ মানে কি 0.5। আর এখান থেকে যেটা 0.5 এর বেশি হবে, সো ওইটা হচ্ছে আমার অ্যান্সার হবে। আর যদি ক্যালকুলেটর, যেমন টেস্টে ক্যালকুলেটর ইউজ করতে দেয়, ইউজ করতে দেয় না, সো যদি না দেয় তখন কিভাবে করবা? তখন মনে মনে একটা এভাবে চিন্তা করবা যে আমরা যখন ইয়া পড়ছিলাম, উম, ভগ্নাংশ পড়ছিলাম, বা যখন আমরা ইয়া পড়ছিলাম রেশিও পড়ছিলাম, কি বলছিলাম? নিচে থাকে আমাদের কি টোটাল না, আর উপরে হচ্ছে কারেন্ট। মানে টোটালের রেসপেক্টে আমার কারেন্ট কতটুকু আছে ওইটা উপরে বসবে। তো ওইটার সাথে যদি কম্পেয়ার করো, তাহলে টোটাল হচ্ছে আমার কত, 2, মানে হাফ, এরকম। তো টোটাল হচ্ছে কি আমার 2। তো মনে করো এই যে 1, এই যে 2, ঠিক আছে। আর উপর হচ্ছে 1, মানে দুইটা ঘরের ভিতরে একটা ঘর সে ইয়া করে রাখছে, দখল করে রাখছে। তো এটা মনে করো হাফি সিনারিওটা হচ্ছে এমন। আর এখান থেকে এটার অ্যান্সারটা হচ্ছে 4/7। 4/7 ক্যালকুলেটর ভাগ করলে 0.57 আসে। আর ক্যালকুলেটর না থাকলে এভাবে চিন্তা করতে পারো যে একটা পোর্শনকে 7টা ভাগ করছে, ঠিক আছে। 1 2 3 4 5 6 7, 7টা ভাগের ভিতর তার অংশ কত? 4 অংশ। তাহলে 1 2 3 4, তাহলে 7টা ভাগের মধ্যে এই যে এই 4টা ভাগ হচ্ছে তার। এখন চিন্তা করো তো মনে মনে যে কোন ভাগটা বড়, যে 2টা ভাগের ভিতর একটা ভাগ বড়, নাকি 7টা ভাগের ভিতর 4টা ভাগ বড়? অবশ্যই 7-এর ভিতর 4 ভাগ বড়। কারণ কি? কারণ এইটা কিন্তু এই পোর্শনটা কি পুরাটার অর্ধেক না, এই হাফের অর্ধেকই তো তোমার 1, বা দুইটা পোর্শনের অর্ধেক হচ্ছে একটা পোর্শন। আর তুমি চিন্তা করো, আর এই যে 7 ভাগের ভিতর 4 ভাগ, এই পোর্শনটা কি 7 ভাগের হাফের কিন্তু বেশি, কারণ এটা 4 আর পুরোটা হচ্ছে 7। তাহলে দেখো 4কে 2 গুণ করলে কত? 8 হয় না? তার মানে আর একটা পোর্শন কি আমার কম আছে এই পাশে, একটা পোর্শন কম আছে। তার মানে কি 4টা হচ্ছে বাকি পোর্শনটা থেকে বড়। তার মানে অবশ্যই এটার মান কত হবে? 0.5 থেকে বড় হবে। যেমন এই যে আমরা দেখতে পারতেছি যে ভাগ করলে 0.57 আসতেছে, আর এটা ভাগ করলে, হাফকে ভাগ করলে 0.50 আসতেছে। তার মানে কোনটা অ্যান্সার হবে? 4/7। তো এইভাবে তোমরা কম্পেয়ার করে, যদি ক্যালকুলেটর না থাকে এভাবে কম্পেয়ার করে বের করতে পারবা। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো বলছে যে ইফ n ইজ ইভেন হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি অড। তাহলে এন যদি আমার ইভেন হয় তাহলে নিচের কোনটা অড হবে না কি? তো ইভেন মানে কি জোড় সংখ্যা, আর অড মানে হচ্ছে বিজোড় সংখ্যা। তো দেখো, তো আমরা মনে মনে যে কোনো একটা জোড় সংখ্যা ধরি আগে, তাহলে মনে করো 2। তাহলে দেখো 3 আর 2 যোগ করলে কত আমার? 5 আসতেছে। তো এটা একটা অড নাম্বার।
আবার দেখো 3-এর সাথে 2 যোগ করলে, গুণ করলে কি আসতেছে 6, এটা হচ্ছে কি ইভেন। আবার দেখো এন স্কোয়ার মাইনাস, এটা কিন্তু এন স্কোয়ার -1, ঠিক আছে। তো এটা যদি করো তাহলে কত আসতেছে, 2 দুগুণে 4, 4 থেকে 1 গেলে 5, এটাও কি অড নাম্বার। তাহলে কোনটা অড হয় নাই, এই যে এটা, so এটা হচ্ছে অ্যান্সার। তো এখানে দেখো অপশন আছে 1 অনলি, 2 অনলি, 3 অনলি, আচ্ছা এটা শুধু 2 অনলি হবে, ঠিক আছে। ওকে, এরপরে দেখো কি বলছে যে ইফ এ পজিটিভ ইন্টিজার এন ডিভাইডেড বাই 5 হ্যাজ এ রিমাইন্ডার 2, হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু। আচ্ছা, তাহলে বলছে যে এন হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার এবং যেটাকে ডিভাইড বাই 5 হ্যাজ এ রিমাইন্ডার 2। তাহলে হচ্ছে যেটাকে 5 দিয়ে ভাগ করলে 2 রিমাইন্ডার থাকে, মনে কর জিনিসটা অনেকটা এরকম, 5 দিয়ে ভাগ করছি এই এন কে, ঠিক আছে, এটা রিমাইন্ডার থাকবে হচ্ছে কত, 2। তো মনে মনে একটা সংখ্যা চিন্তা করো, এমন একটা পজিটিভ একটা ইন্টিজার নাম্বার যেটাকে 5 দিয়ে ভাগ করলে 2 রিমাইন্ডার থাকে, কত হইতে পারে বলো তো। তো এটা হচ্ছে কি, এগুলো অনেকগুলো নাম্বার হইতে পারে, বাট যে কোনো একটা নাম্বার ধরেই তুমি অ্যান্সারটা বের করতে পারো। ঠিক যেমন মনে করো এই যে এই ম্যাথটার ক্ষেত্রে, এই ম্যাথটার ক্ষেত্রে কি বলছে যে এন একটা ইভেন নাম্বার, তো ইভেন নাম্বার তো অনেক আছে, 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে, ঠিক না, আমি যে কোনো একটা নাম্বার ধরেই ম্যাচ করতে পারি। তো এটাও এরকম, যে কোনো একটা নাম্বার তুমি আগে মনে মনে বের করবা যে নাম্বারটা হচ্ছে কি এটার সাথে যায়। যেমন মনে করো আমি যদি এন কে মনে মনে 10 ধরি, এন কে মনে মনে 12 ধরি, তাহলে দেখো কত হয়, 5 দুগুণে 10, আর রিমাইন্ডার থাকতেছে কত, 12 থেকে 10 বাদ দিলে 2। তো দেখো তাহলে 12 একটা কি ভ্যালিড নাম্বার, এন এর মান মনে মনে 12 ধরে, এবার ক্যালকুলেট করো যে কোনটা সঠিক হচ্ছে। তাহলে এন ইজ অড, তাহলে 12 কি অড নাম্বার, না এটা না, 12 হচ্ছে একটা কি ইভেন নাম্বার। এবার 2 নম্বরটা দেখো ট্রু হয় কিনা, n+1 ক্যান নট বি এ প্রাইম নাম্বার, তাহলে 12 সাথে 1 যোগ করলে কত, 13, 13 কি একটা প্রাইম নাম্বার না, হ্যাঁ 13 একটা প্রাইম নাম্বার, তাহলে এটাও প্লাস। প্রাইম নাম্বার তো মনে আছে, যে নাম্বারকে 1 এবং ওই নাম্বার দ্বারা অন্য কোনো নাম্বার দ্বারা ভাগ করা যায় না, সেটা হচ্ছে কি প্রাইম নাম্বার। তো 13 হচ্ছে কি, 13 কে আমি 1 দ্বারা ভাগ করতে পারবো, আর 13 দ্বারাই ভাগ করতে পারবো, আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। তার মানে 13 হচ্ছে একটা প্রাইম নাম্বার। তো এখানে বলছে যে ইজ নট এ প্রাইম নাম্বার, ক্যান নট বি এ প্রাইম নাম্বার, সো এটা ফলস। এরপরটা দেখো কি বলছে যে n+2 ডিভাইডেড বাই 7 হ্যাজ এ রিমাইন্ডার 2। তাহলে এর মান কত ছিল, 12, 12 সাথে যদি 2 যোগ করো কত, 14, 14 তো 4 দিয়ে ভাগ যায়, ঠিক আছে? 14 তো 7 দিয়ে ভাগ দেয়, 7 দুগুণে 14, রিমাইন্ডার কত, 0, বাট এখানে বলছে রিমাইন্ডার কত, 2। তার মানে এটাও ফলস, তার মানে অ্যান্সার কত হবে আমার, অ্যান্সার হবে হচ্ছে নান, ঠিক আছে। সো এটা অনেক ভাবে করা যায়, যেমন আমরা তো একটা গেজ করা নাম্বার ধরে করছি, তুমি গেজ না করে ধরতে পারো। আচ্ছা আমার অ্যান্সারটা আগে দেখি ঠিক আছে কিনা, যে অ্যান্সারটা নান, ঠিক আছে। তো তুমি যদি গেজ না ধরে করতে চাও ওইটাও করতে পারবা, যেমন কিভাবে আমি বলি, ধরো আমি এভাবে আবার লিখলাম যে 5n, আর রিমাইন্ডার কত আমার 2। তার মানে তুমি চিন্তা করো যে এই যে নাম্বারটা আছে এখানে, চিন্তা করো এই যে 10, বা এটা কত হবে, যে 5-এর সাথে 2 গুণ করে, এই দুইটা নাম্বার কি করে গুণ করে, গুণফলটার সাথে এটা যোগ করলে কার সমান হবে, আমার এই যে এন এর সমান হবে, ঠিক না। দেখো 5 দুগুণে 10 যোগ 2 হচ্ছে কি আমার 12। তো এই যে দেখো এন এর মান 12 ধরলে মোটামুটি আসে। তাহলে এটা মনে মনে তুমি ধরো এটাকে কি ধরো, তাহলে এটা কেমন হবে সিনারিওটা, এই দুইটা গুণ হবে তার সাথে এটা যোগ হবে। তো এটা লিখতে পারি না যে 5k+2 = n, এরকম একটা কন্ডিশন আমি দাঁড়া করাইতে পারি না। তো এই কন্ডিশন ধরেও তুমি কি এর মান বের করে বা কি এর মান ধরে মনে মনে করতে পারবা। তো এই যে দেখো এখানে এটাই করছে যে n=5k+2, ঠিক আছে। এই যে 5k+2 = n ধরে, এরপর ওরা কে এর মানের উপর ভিত্তি করে করছে। তো এত ঝামেলার দরকার নাই, তুমি যদি মনে মনে একটা নাম্বার গেস করে করো, ওইটা আরো ইজি হবে। আচ্ছা বুঝতে পারতেছো তো নাকি, না বুঝলে কিন্তু কোশ্চেন করো। এরপরে আচ্ছা কিছু কনসেপ্ট আছে, যেমন এগুলা অত, এগুলা তোমরা জানো, যেমন ইভেন নাম্বার আর অড নাম্বার যদি আমরা গুণ করি তাহলে গুণফল একটা ইভেন নাম্বার হবে। যেমন 2 এর সাথে যদি আমি 3 গুণ করি, 3 দুগুণে 6, 6 একটা ইভেন নাম্বার। ইভেন নাম্বার গুণ করলে অ্যান্সারও ইভেন নাম্বার হবে, যেমন 2, 2, 2 দুগুণে 4, 4 একটা ইভেন নাম্বার। ইভেনের সাথে অড যোগ করলে অড হবে সবসময়, ইভেনের সাথে ইভেন যোগ করলে ইভেন হবে। তো এগুলো একটু তোমরা দেখো, এগুলা আসলে অত মনে রাখারও কিছু না, কারণ আমরা তো নাম্বার চিনি, ঠিক না, আমরা নাম্বার দিয়ে বের করে ফেলতে পারবো।
এরপরে দেখো কি বলছে যে ইফ n গ্রেটার দেন জিরো হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু। n এর মান যদি শূন্য থেকে বড় হয় তাহলে হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি, তাহলে কোনটা সত্য সত্য হবে। আচ্ছা, আহ, আচ্ছা তাহলে n এর মান শূন্য থেকে বড়, তাহলে আমরা যেমন একটা গেজ নিই, নাম্বার শূন্য থেকে বড় কত নেওয়া যায়, ধরো ওয়ানই নিলাম। আচ্ছা, ওয়ান স্কোয়ার ইজ গ্রেটার দেন ওয়ান, এটা কি ট্রু হবে? ওয়ান কি স্কোয়ার করলে ওয়ানই হবে, সো ওয়ান তো আর ওয়ান থেকে বড় না, ঠিক না? সো এটা হবে ফলস। আচ্ছা, এরপরে n মাইনাস এন স্কোয়ার লেস দেন জিরো, n মাইনাস এন স্কোয়ার লেস দেন জিরো, তাহলে n এর মান কত? ওয়ান। ওয়ান থেকে ওয়ান গেলে শূন্য থেকে, আচ্ছা এখানে একটা ফ্যাক্টর আছে, এখানে একটু বোঝার বিষয় আছে। দেখো এখানে কিন্তু বলে নাই যে কোনো পজিটিভ ইন্টিজার, মানে পজিটিভ নাম্বার তো বোঝা যাচ্ছে যে এখানে, বাট ইন্টিজার নাম্বার কিন্তু বলে নাই, ঠিক আছে? মানে ইন্টিজার মানে কি পূর্ণ পূর্ণ সংখ্যা, মানে সেটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম পূর্ণ সংখ্যা হবে এরকম কোনো কন্ডিশন কিন্তু বলেনি, জাস্ট বলছে যে এন শূন্য থেকে বড়। তাহলে শূন্য থেকে বড় কত হইতে পারে? 0.1ও শূন্য থেকে বড়, 0.2ও শূন্য থেকে বড়, 0.5 শূন্য থেকে বড়, 0.99 শূন্য থেকে বড়, ওয়ান শূন্য থেকে বড়, ঠিক আছে? ঠিক তেমনি আবার কত, দুই শূন্য থেকে বড়, তারপর 2.1ও শূন্য থেকে বড়, 2.2। তার মানে তুমি বুঝতে পারছো এখানে কিন্তু ফ্র্যাকশনাল নাম্বারও আমার কাউন্ট আনা লাগবে, ঠিক আছে? যেহেতু বলে নাই যে পজিটিভ ইন্টিজার বা শুধু ইন্টিজার নাম্বারই হইতে পারবে, এরকম না। তো আমার কিন্তু এরকম কেসে, যেমন এখন যেটা আমি বুঝতেছি যে যে এটা হচ্ছে তোমার কি হবে, এটা ট্রু হবে। যেমন দেখো আমি বলি, এটার ক্ষেত্রে ঠিক আছে, এটা হবে না, কারণ 0.5 কে আচ্ছা শূন্য থেকে বড়, শূন্যের কাছাকাছি সবচেয়ে ক্লোজেস্ট নাম্বার কত? 0.1 তো, নাকি এর থেকে তো আর কোনো ক্লোজ নাম্বার নাই শূন্য থেকে বড়। শূন্য থেকে বড় সবচেয়ে ক্লোজেস্ট নাম্বার কত? 0.1। তাহলে 0.1 কে যদি স্কোয়ার করো তাহলে কত আসবে? তাহলে সেটা কি ওয়ান থেকে কখনোই বড় হবে? কখনোই কিন্তু বড় হবে না। ক্যালকুলেটর করি, 0.1 স্কোয়ার করলে কত আসে আসলে? 0.01, ঠিক আছে? 0.01। তো এইটা কি শূন্যতে, এটা কি এক থেকে বড় হয়েছে? বড় হবে না, বাট এইটার ক্ষেত্রে আবার ট্রু হয়ে যাবে। দেখো এটার ক্ষেত্রে যদি আমি নাম্বারটা 0.1 ধরি তাহলে কত আসে দেখো, 0.1 মাইনাস 0.1 মাইনাস 0.1 স্কোয়ার, ঠিক আছে? এটা হচ্ছে শূন্য থেকে ছোট মেবি আসার কথা। তাহলে 0.1 থেকে 0.01 বাদ দিলে কত আসে? 0.1 থেকে যদি আমি 0.01 বাদ দিই তাহলে দেখো 0.09। আচ্ছা না, তাহলে তো হচ্ছে না। উম n মাইনাস এন স্কোয়ার, আচ্ছা তাহলে এটাও তো ট্রু হইতেছে না। আচ্ছা আমি আরেকবার একটু গুণ করি, 0.1 ইন্টু 1.01, 0.01, ওকে। এরপরে 0.01 কি স্কোয়ার করে 0.1 থেকে বিয়োগ 0.09, এটাও আহ, এটাও তো শূন্য থেকে বড়ই হচ্ছে, তাহলে এটাও ট্রু হবে না, ঠিক আছে? আচ্ছা এরপরে এটা দেখো, এটা কত আসে, তাহলে 2 ইন্টু 0.1 মাইনাস ওয়ান, তাহলে যদি করো এখন দেখো কত আসে, তাহলে 2 ইন্টু 0.1 0.2 মাইনাস ওয়ান মাইনাস 0.8 মাইনাস 0.8। তো এটাও হচ্ছে কি আমার শূন্য থেকে বড় হবে না, তার মানে এটাও ক্যান্সেল। তাহলে হচ্ছে কি হবে অ্যান্সার? নান অফ দিস, ঠিক আছে? তো এখানে মানে এখানে মনে এখানে খেয়াল রাখার বিষয়টা হচ্ছে এখানে জাস্ট ওয়ান ধরে, এটা এই সিনারিওতে হয়তো জিনিসটা সমস্যা হয়নি, বাট অনেকগুলো ক্ষেত্রে হইতে পারে, ঠিক আছে? কারণ যেহেতু আমার বলে নাই যে শুধুমাত্র পজিটিভ ইন্টিজার, তার মানে তোমার 0.1 0.2 সবগুলাই কাউন্টে আনা লাগবে।
তো এই জিনিসটা খেয়াল করো, নাহলে কিন্তু এটা পরীক্ষায় ভুল হয়ে যাবে। যেমন এসব ম্যাথের ক্ষেত্রে এই যে দেখো, এখানে কিন্তু আমার বলে দিছে যে পজিটিভ ইন্টিজার, সেজন্য কিন্তু আমি একটা পূর্ণ সংখ্যা ধরছি, এই যে 12, 13, 14, ঠিক আছে। তো এই যে পজিটিভ ইন্টিজার ভাবে বলে দিলে তুমি পূর্ণ সংখ্যা ধরো, আর আদারওয়াইজ কিন্তু এটা ওই ফ্র্যাকশনাল নাম্বার দিয়ে কিন্তু করলে ভুলে যাবে না, যদি ফ্র্যাকশনাল নাম্বার না নাও। ঠিক আছে, আই হোপ বোঝা গেছে। আচ্ছা, এরপর দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ নট পারফেক্ট কিউব, এগুলো আসলে ক্যালকুলেটর করার বিষয়, মানে কোনটা হচ্ছে কি কিউবিক রুট হবে না। তাহলে কিউব দিয়ে যে নাম্বারটা করলে পূর্ণ সংখ্যা আসবে, সেটা হচ্ছে আমার কিউবিক রুট। 27 হচ্ছে কত, 2 কিউব। সো এগুলো সবগুলোই হবে। আহ, এখানে কোনো একটা হবে না, এগুলা ক্যালকুলেটর বের করো কোনটা হয় না। এই যে 389, ঠিক আছে, এটা কিউবিক রুট করলে দেখবে ফ্র্যাকশনাল নাম্বার চলে আসছে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, এই যে এটা। আচ্ছা, এরপরে দেখো কি বলছে যে ইফ দ্য মিন অফ দ্য ফার্স্ট 7 মাল্টিপলস অফ 13, কি বলছে ইফ দ্য মিন অফ দ্য ফার্স্ট 7 মাল্টিপলস অফ 13 ইজ এ and the median of this number is b, then what is the value of b minus a? আচ্ছা, if the mean of the first 7 multiples of 13, আচ্ছা, তাহলে তোমার 13 এর 7 মাল্টিপলস অফ 13, মানে 13 এর 7টা গুণিতক নাম্বার, নাম্বারের মিন হচ্ছে এ, ঠিক আছে। আবার ঠিক 13 এর 7টা, 13 এর গুণিতক এরকম 7টা নাম্বার, এর মিডিয়ান হচ্ছে আমার বি। তাহলে যদি হয় তাহলে বি মাইনাস এর ভ্যালু কত বের করতে বলছে। মিন আর মিডিয়ান তো বুঝোই, আমার মিন মানে কি, মিন মানে হচ্ছে গড়, ঠিক আছে। আর মিডিয়ান মানে কি, মধ্য। তো গড় কিভাবে বের করি, সবগুলা নাম্বার যোগ করে আমি টোটাল কয়টা নাম্বার আছে সে কাউন্ট দিয়ে ভাগ করি। তো এইগুলা আমরা অলরেডি মিন মিডিয়ান কিন্তু এর আগেও পড়ে আসছি, ঠিক আছে। আর মিডিয়ান কি, মিডিয়ান হচ্ছে আমার টোটাল নাম্বার গুলো আমি আগে কি করব, একটা সিরিয়াল ওয়াইজ সাজাবো, সাজানোর পরে মধ্যক মানে তো বুঝে মাঝখানে যে ভ্যালুটা সেটাই হচ্ছে আমার মিডিয়ান। তাহলে আমরা যদি এটা করি, তাহলে 7-এর গুণিতক 13টা নাম্বার কেমন হবে, 13 একে 13, 13 দুগুণে 26, 3 13, 39, 4 13, 52, এবার আর মনে করতেছে না। তো এটা আমরা একটু এখান থেকে দেখি। তো দেখো 13, 26, 39, 52, 65, 78, 91, যে দেখো 7টা ভ্যালু হয়েছে, 1 2 3 4 5 6 7। তো টোটাল 7টা ভ্যালু আসছে, 7টা ভ্যালুকে আমি ভাগ দেবো কত দিয়ে, 7 দিয়ে। যদি ভাগ দেই তাহলে হচ্ছে আমার মিন মিন হবে কত, 52, ঠিক আছে। তাহলে এ এর মান কত হচ্ছে আমার, 52। এখন হচ্ছে আমি মিডিয়ান বের করব। মিডিয়ান কিভাবে বের করব, এই যে 91 মানে মাঝখানে। আগে এটাকে মিডিয়ান বের করতে গেলে অবশ্যই খেয়াল রাখবা, সেটাই কি আমার তোমার অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো লাগবে ছোট থেকে বড়, ঠিক আছে। 13 যোগ 97, 13 যোগ 91 ভাগ 2 করলে কত আসবে, 52। এই যে 52 হচ্ছে আমার কি, মধ্য। তাহলে বি এর মান কত আমার, 52। কি হবে, দুইটি কি 52 আসলে, 2 দিয়ে 4, 5 2 10, 104 হচ্ছে আমার অ্যান্সার। ও আচ্ছা, বিয়োগ করতে বলছেন, বিয়োগ করলে তো 0 আসবে, ঠিক আছে। তাহলে যে দেখো বি এর মান হচ্ছে আমার 52, এর মান 52, যদি বিয়োগ করি তাহলে বিয়োগ ফল হবে কত আমার, 0। 0 হচ্ছে অ্যান্সার। বুঝা গেছে এটা, না বুঝলে কিন্তু সাথে সাথে কোশ্চেন করুন, ঠিক আছে। আচ্ছা, এরপরে ড্রাইভের এটা তো দরকার নাই, এটা দিই। সো এই যে দেখো অ্যান্সারটা হচ্ছে 0, সবগুলোই এক্সপ্লেনেশন নিচে করা আছে, পরেও তোমরা নিজেরা দেখলেও বুঝবা, সবচেয়ে আপলোড করাই থাকে। আর এমন তো রেকর্ডিং ক্লাস পাওই তোমরা।
আচ্ছা, এরপরে পরের ম্যাটটা দেখো যে কি বলছে। ইন স্পোর্টস ক্লাব উইথ 30 মেম্বার্স, একটা স্পোর্টস ক্লাবে 30 জন মেম্বার আছে, 17 প্লে ব্যাডমিন্টন এন্ড 19 প্লে টেনিস এন্ড 2 ডু নট প্লে আইদার। ঠিক আছে, যে 30 জন মেম্বার একটা স্পোর্টস ক্লাব আছে যেখানে ব্যাডমিন্টন খেলে হচ্ছে কতজন, 17 জন, 19 জন হচ্ছে টেনিস খেলে, আর 2 জন হচ্ছে কিছুই খেলে না। এখন বলছে যে হাউ মেনি প্লে বোথ ব্যাডমিন্টন এন্ড টেনিস। দেখছো এই যে ভ্যান চিত্রের যে ম্যাটটা মনে আছে কিনা, লেকচার 6 আমি পড়াইছিলাম। তো দেখো আবার কিন্তু একই কনসেপ্ট। তো ওই কনসেপ্টটা যদি ওই দিন বুঝা থাকো তাহলে এটা কিন্তু আজকে পারার কথা। ওই ম্যাটটা একটু বের করি, একসাথে ওইটাও দেখাই দিই আবার। ওইটা ওই দিন অনেকেরই সমস্যা হয়েছিল। ওই কনসেপ্টটা বুঝলে এই ম্যাথ গুলা বোঝা একদমই সহজ। তো ভ্যান চিত্রটা ভালো করে বোঝা লাগবে, ঠিক আছে। আর ভ্যান চিত্র ম্যাথ কিন্তু এমনি ইম্পর্টেন্ট, আসার মতোই। তো ম্যাথটা আমি একটু খুঁজি, কোথায় করেছিলাম। কি করে ম্যাথটা করি। এই যে এই ম্যাথটা, এই যে এইটাই। একটু ভালো করে আজকে আবার বুঝো, ঠিক আছে। তাহলে উম, এটা খুব, কনসেপ্টটা খুব ক্লিয়ার লাগবে। আচ্ছা দেখো, কি বলছিলাম যে এখানে দেখো যে 80টা হাউস আছে একটা ডেভেলপমেন্টে, যেখানে 50টা কি আছে, 50টা ঘরে হচ্ছে 2টা করে গ্যারেজ আছে, 40টা ঘরে হচ্ছে সুইমিং পুল আছে, আর 35টা ঘরে কি গ্যারেজও আছে এবং সুইমিং পুলও আছে। এখন বলছে যে তাহলে কয়টা গ্যারেজে আমার, মানে কয়টা ঘরে আমার কিছুই নেই, সুইমিং পুলও নাই, আবার আমার গ্যারেজও নাই। তো এইটা আমরা রিপ্রেজেন্টেশনটা কিভাবে করছিলাম ভ্যান চিত্রে। এটা হচ্ছে ইউ, ইউতে আমার ইউ মানে কি সবগুলা টোটাল নাম্বার আর কি। তাহলে টোটাল নাম্বার আমার কত, 80, মানে টোটাল 80টা ঘর। এরপরে এরপর 2টা ভ্যান চিত্র ছিল এরকম। এটা রিপ্রেজেন্ট করছিলাম কি এ, এটা হচ্ছে আমার বি। তাহলে এ মানে কি, এ মানে হচ্ছে আমার গ্যারেজ, মানে যাদের গ্যারেজ আছে। আর বি মানে ছিল কি সুইমিং পুল। আচ্ছা, আর এই যে মাঝখানে পোর্শনটা এটা কি ছিল আমার, এই যে পোর্শনটা এটা ছিল, এটা হচ্ছে কি আমার এ ইন্টারসেকশন বি, মানে যাদের দুইটাই কমন আছে এমন এমন পার্টটাই হচ্ছে আমার এই যে মাঝখানে part। আচ্ছা তাহলে হচ্ছে গ্যারেজ আছে কত জনের, বলছে যে 50টা ঘরের কি গ্যারেজ আছে, সো 50। এরপরে 40টা ঘরে কি আছে, সুইমিং পুল আছে, আর 35টা ঘরে বোথ আছে, 35। তাহলে বলছে যে আমার কয়টা ঘরে কিছুই নেই। তাহলে এটা কিভাবে বের করছিলাম মনে আছে, যে সুইমিং যেইটার আছে, মানে প্রথমে হচ্ছে সবগুলা যোগ করবো যতগুলো আমার ক্যাটাগরি আছে। তাহলে 50টার গ্যারেজ আছে, 40টার সুইমিং পুল আছে, বিয়োগ দিব কার থেকে, বিয়োগ দিব হচ্ছে যাদের কমন আছে। মানে এই 50 কিন্তু শুধু 50 না, এই 50-এর ভিতর কিছু মানুষ আছে যাদের কি সুইমিং পুল আছে। আবার এই 40 কিন্তু শুধু 40 না, যাদের সুইমিং পুল আছে তাদের মধ্যে কিছু, এই 40-এর মধ্যে কিছু আছে যাদের হচ্ছে আবার কি গ্যারেজও আছে। তো সেই জন্য হচ্ছে বিয়োগ, এই দুইটা থেকে বিয়োগ যাবে কত, 35, মানে যাদের উভয় আছে। এই যে টোটাল সংখ্যাটা, এই সংখ্যাটা কার সমান হবে, টোটাল ঘরের সমান। তাহলে 80, বুঝা গেছে, সরি 80 না, মানে টোটাল ঘর তো 80। এই এই দুইটা হবে হচ্ছে কি আমার, এই তিনটা যোগ করলে, এই তিনটা বের করলে আমার বের হবে হচ্ছে যাদের কি আছে, একটা করে হয় সুইমিং পুল আছে, অথবা একটা করে গ্যারেজ আছে, অথবা দুইটাই আছে। এমন লোকের মানে এমন ঘরের সংখ্যা বের হবে। তাহলে 50 আর 40 যোগ করলে কত, 90, 90 থেকে 35 গেলে থাকে কত, এই যে 35 গেলে থাকে 55। তার মানে 55টা ঘরে হচ্ছে আমার কি আছে, হয় সুইমিং পুল আছে, আর নয়তো কি আছে, গ্যারেজ আছে, আর নইলে দুইটাই আছে। তার মানে একটা, মানে তার মানে একটা ঘরেও কোনোটাই নাই, কয়টা হবে তাহলে, 80 থেকে যদি 55 বাদ দিই তাহলে হচ্ছে যে ঘরটা, কয়টা ঘর থাকবে সেই ঘরে কিছুই নেই, মানে গ্যারেজও নাই সুইমিং পুলও নাই। ঠিক আছে।
তো এই দেখো একই কনসেপ্ট এখানেও আছে। এখানে কি কি বলছে, একটা স্পোর্টস ক্লাবে হচ্ছে 30 জন মেম্বার আছে। তাহলে আমি একটা স্পোর্টস ক্লাব মনে করি, একটা ক্লাব, ক্লাবের ইউনিয়ন সেট, ইউ ইউ সেটে কি আছে আমার, 30 জন মেম্বার, মানে টোটাল ক্লাবের মেম্বার হচ্ছে 30 জন। 17 জন ব্যাডমিন্টন খেলে, 19 জন হচ্ছে টেনিস খেলে। তাহলে দুইটা ভেঞ্চিতে দুইটা ইয়া থাকবে, সেট থাকবে। একটা হচ্ছে আমি এ দিলাম, একটা হচ্ছে বি দিলাম। তাহলে এ মানে কি, এ মানে হচ্ছে যারা ব্যাডমিন্টন খেলে, এদের হচ্ছে কত, 17। বি হচ্ছে যারা টেনিস খেলে, এদের হচ্ছে 19। আচ্ছা, এরপরে বলছে যে আহ 2 জন হচ্ছে কিছুই খেলে না। তাহলে এই 2 জন মানে কোথায়, এই 2 জন হচ্ছে যে বাহিরে একটা নাম্বার আছে 2 জন। ঠিক যেমন এই 2 জন হচ্ছে এখানের কত সংখ্যা, এখানের সংখ্যা হচ্ছে যারা, যাদের কিছুই নেই, যেটা যে 80 - 55 বিয়োগ দিলে যা থাকতো সেটা। ঠিক তেমনি এই 2 জন হচ্ছে যাদের, যারা কিছুই খেলে না। তার মানে এখানে মাঝখানে একটা সেট আছে না, যে সেটের নাম্বারটা আমার কাছে নাই, এই সেটটা কি ছিল আমার, এ ইন্টারসেকশন বি, মানে যারা টেবিল টেনিসও খেলে আবার ব্যাডমিন্টনও খেলে। সো এই নাম্বারটা আমার কাছে চাইছে যে হাউ মেনি মেম্বার্স প্লে বোথ ব্যাডমিন্টন এন্ড টেবিল টেনিস। তাহলে কনসেপ্টটা কি ছিল, যারা টেবিল টেনিস খেলে এই সংখ্যাটা, যারা ব্যাডমিন্টন খেলে এই সংখ্যাটা, যোগ করে বিয়োগ দিব কার থেকে, যারা উভয়টাই খেলে। এই সংখ্যাগুলা বিয়োগ দিলে কি পাবো আমি, যারা কমপক্ষে একটা হইলেও খেলতেছে। তো এটা, তাহলে এটা ইকুয়েশনটা কেমন দাঁড়াবে, তাহলে 17 যারা ব্যাডমিন্টন খেলে যোগ 19 যারা টেবিল টেনিস খেলে। আর উভয়ই খেলে কতজন, ধরো এ ইন্টারসেকশন বি, এটাকে আমি রিপ্রেজেন্ট করলাম এক্স দ্বারা, তাহলে মাইনাস এক্স বিয়োগ দিব। এই যে সংখ্যাটা, এটা কি কমপক্ষে একটা হইলেও খেলে। আর এই যে 2 জন আছে যারা কিছুই খেলতেছে না, সো এটাও যদি আমি যোগ করি, তাহলে এই টোটাল সংখ্যাটা কার সমান হবে, এই ক্লাবের টোটাল মেম্বারের সমান 30। এতটুকু বোঝা গেছে যে এই ক্লাবে মনে করো 30 জন রেজিস্টার্ড মেম্বার আছে, এই 30 জন রেজিস্টার্ড মেম্বারের মধ্যে 17 জন হচ্ছে টেবিল টেনিস খেলে, 19 জন 17 জন ব্যাডমিন্টন খেলে, 19 জন টেবিল টেনিস খেলে। হ্যাঁ, এক্স জন হচ্ছে কি দুইটাই খেলে, আর 2 জন হচ্ছে কিছুই খেলে না, বাট তারা রেজিস্টার করছে বাট কিছুই খেলতেছে না। তো এই সবগুলো নাম্বার যদি যোগ করি, তাহলে সেটা রেজিস্টার মেম্বার 30 জনের সমান হবে। তো এখান থেকে আমি এক্স এর ভ্যালুটা বের করতে পারি। এক্স এর ভ্যালু তাহলে কত হবে, তাহলে হবে হচ্ছে 17 যোগ 19 + 2 - 30। তো এটা করলে কত আসে, ক্যালকুলেটর না করে এখান থেকে দেখাই। এখানে আর অনেক বড় ঝামেলা হিসাব নিকাশ করতে, তো ইজিলি তোমাদের যেটা বলছি এটাই মনে রেখো, 8। ঠিক আছে, সো এটা অ্যান্সার হবে হচ্ছে আমার 8। So, আমরা একটু করি দেখি মিলে কিনা। অবশ্যই মিলারই কথা। 17 + 2 - 30, এই যে 8 জন মেম্বার। ঠিক আছে, তাহলে এই 8 জন মেম্বার কি আমার উভয় খেলে, যে ইন্টারসেকশন বি এর মান কত, এই যে এটা হচ্ছে 8 জন যারা উভয় খেলে। এটা কি বুঝতে পারছো এবার? দেখো তো ভালো করে, আবার একটু দেখো যে বুঝতে পারছো কিনা, না বুঝলে এখনই বলো। এটা ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট কিন্তু, ঠিক আছে, এইগুলা গতকালকে একটা ইয়া ছিল, আজকেও ম্যাথ আছে কিন্তু। আচ্ছা, তাহলে আচ্ছা আবার একটু বলবো, ঠিক আছে। তো কনসেপ্টটা হচ্ছে তোমার, যে আমার যখন এরকম বলবে যে একটা টোটাল নাম্বার দেওয়া থাকবে, সেখানে দুইটা আমার কি থাকবে, সিনারিও থাকবে। তো দুইটা সিনারিওর ভিতরে মনে করো, ধরো রিয়েল লাইফে চিন্তা করো যে কি বলতে পারি, ধরো একটা
ক্লাব আছে, ফুটবল ক্লাব, যেখানে কিছু মানুষ আছে যাদের রেজিস্টার করা আছে, ঠিক আছে? এই রেজিস্টার্ড মেম্বার সংখ্যা কত? টোটাল 30 জন। তো এই 30 জন রেজিস্টার্ড মেম্বারের মধ্যে কিছু মানুষ আছে না, কিছু মানুষ হচ্ছে কি, এখানে দুইটা আইটেমের খেলা আছে, যে কিছু মানুষ হচ্ছে ব্যাডমিন্টন খেলে, কিছু মানুষ আছে কি আমার টেবিল টেনিস খেলে, আবার কিছু কিছু মানুষ আছে দুইটাই খেলে, ব্যাডমিন্টনও খেলে টেবিল টেনিসও খেলে। আবার কিছু কিছু মানুষ হচ্ছে রেজিস্টার করা বাট কিছুই খেলে না, এমন লোক সংখ্যা হচ্ছে 2 জন। যেমন তোমরা রিয়েল লাইফে চিন্তা করলে জিমের সাথে চিন্তা করতে পারো, যে জিম সেন্টার গুলাতে কি অনেক রকম আইটেমস থাকে না? তো মনে করো ডাম্বেল ইউজ করে, হচ্ছে মনে করো ডাম্বেল, কিছু মানুষ হচ্ছে ডাম্বেল ইউজ করে, হ্যাঁ, কিছু মানুষ হচ্ছে তোমার কি হইতে পারে, আমি তো জিম টিম করি না, এক্সেসরিজ এর নাম তো বলতে পারতেছি না। কিছু মানুষ হচ্ছে ওই যে এই এটার কি বলে, ওই যে ওয়ার্ডটা মনে আসতেছে না, মানে দৌড়ায় যে মেশিনটা, ওইটা ইউজ করে, ঠিক আছে? তো আবার মনে করো কিছু মানুষ আছে যারা দুইটাই ইউজ করতেছে, জিমে ভর্তি হয়েছে তারা দুইটাই ইউজ করতেছে, ঠিক আছে? আবার কিছু কিছু মানুষ আছে কি, তারা জিমে ঠিকই অ্যাকাউন্ট করে রাখছে বাট জিমে কি করে না, তারা রেগুলার না, বা তারা কোন কিছুই আসতেছে না বা ইউজও করে না, বাট তাদের অ্যাকাউন্ট আছে। ধরো এমন লোকের সংখ্যা হচ্ছে 2 জন। তাইলে এই যে টোটাল নাম্বার গুলা, এই নাম্বার গুলো আমি যোগ করলে কি পাবো, যে জিমে কতজন টোটাল রেজিস্টার করছে এই নাম্বারটাই তো পাবো, ঠিক না? তো এখানে হচ্ছে তাই হইছে, যে একটা ফুটবল ক্লাব, একটা ক্লাব আছে স্পোর্টস ক্লাব, যেখানে দুইটা আইটেমের খেলা আছে, একটা হচ্ছে ব্যাডমিন্টন, একটা হচ্ছে টেনিস। তো কিছু মানুষ হচ্ছে ব্যাডমিন্টন খেলতেছে, এমন লোকের সংখ্যা হচ্ছে 17 জন। কিছু মানুষ হচ্ছে টেনিস খেলতেছে, এমন লোকের সংখ্যা হচ্ছে 19 জন। আবার কিছু মানুষ হচ্ছে দুইটাই খেলতেছে, ঠিক আছে? তো ওইটাকে আমি রিপ্রেজেন্ট করলাম হচ্ছে এক্স দ্বারা, যে যারা দুইটাই খেলতেছে। তাহলে এই যে 17 জন খেলতেছে হচ্ছে ফুটবল, হ্যাঁ, 19 জন খেলতেছে টেবিল টেনিস, দুইটাই খেলতেছে হচ্ছে এক্স জন, এবং তারা অ্যাকাউন্ট আছে বাট তারা খেলে না, এমন লোকের সংখ্যা হচ্ছে 2 জন। তাহলে এই যে টোটাল সবগুলা নাম্বার যদি আমি যোগ করি কি পাবো, যে এই স্পোর্টস ক্লাবে কতজন টোটাল মেম্বার রেজিস্টার করছে, তাই তো নাকি? তো ওইটাই হচ্ছে এই নাম্বারটা আমার আবার বলে দিচ্ছে, যে সেই নাম্বারটা হচ্ছে কত, 30, যে 30 জন মেম্বার। তার মানে আমি বলতে পারি না যে সবগুলা নাম্বারের সমষ্টি কত হবে আমার 30। তাহলে এটা কেমন হবে, সংখ্যাটা হবে এরকম: 17 + 19 + 2। এখানে অনেকে ভুল করে যে প্লাস এক্স বলে, আসলে প্লাস এক্স না, এটা হচ্ছে মাইনাস এক্স। এটা মাইনাসটা কেন, এটা আরো ব্রিফলি আগের দিন বুঝাইছিলাম, আবার একটু বলি। যে যেমন এই 17 জন যারা খেলতেছে, ব্যাডমিন্টন খেলতেছে, তারা কিন্তু শুধু ব্যাডমিন্টন খেলতেছে না। এই 17 জনের, এই যে ধ্যান চিত্রের দিকে তাকাও, এই 17 জনের মধ্যে এই যে কিছু একটা পোর্শন চলে আসছে না, যে পোর্শনের ভিতর কি 17 জন মেম্বারের মধ্যে কিছু মানুষ, অল্প কয়েকজন যারা আছে টেনিস খেলতেছে। আবার এই যে 19 জন মেম্বার আছে যারা টেনিসের জন্য রেজিস্টার করছে, বাট তারা কি শুধু টেনিস খেলতেছে না, তাদের মধ্যে কিছু নাম্বার আছে, এই যে দেখো এখানে ইন্টারসেকশনের ভিতর কিছু নাম্বার আছে যারা ব্যাডমিন্টন খেলতেছে। তো সেই কারণেই হচ্ছে এই এক্সটা বাদ যায়, ঠিক আছে? এই এক্সটা হচ্ছে কমন যে পার্টটা থাকে, এটা উভয় পক্ষ থেকে বাদ যায়। সো এই যে নাম্বার গুলা টোটাল যদি আমি হিসাব করি, এটা কার সমান হবে, রেজিস্টার্ড মেম্বারের সমান হবে। তাহলে এখান থেকে যদি আমি এক্সটা সলভ করি, তাহলে হচ্ছে এই যে মাঝখানে এই নাম্বারটা পাওয়া যাবো, যে কতজন আমার উভয়টাই খেলতেছে। তাহলে এটা করলে হচ্ছে আমার 8 জন আসতেছে। এখন কি বুঝতে পারছো? তো মনে করো এখানে আবার একটা সিনারিও চিন্তা করো, মানে এই কনসেপ্টটা বোঝা ইম্পর্টেন্ট, কারণ এটা অনেক ভাবে ঘুরে আসতে পারে। মনে করো এভাবেও আসতে পারতো তোমার যে কোশ্চেনে, যে সেম জিনিসই বলছে, ঠিক আছে? এবার হচ্ছে তোমাকে কি বলছে, যে এখানে 19 জন বলে দেয় নাই, তোমাকে বলছে যে এখানে ব্যাডমিন্টন এবং টেবিল টেনিস খেলে হচ্ছে কত, 8 জন উভয় খেলে। তাহলে সিনারিওটা কেমন হতো, যে 17 জন খেলে ব্যাডমিন্টন, 8 জন খেলে হচ্ছে টেবিল টেনিস এবং এটা, তখন তোমার বের করতে বলছে যে তাহলে টেনিস খেলে শুধু, তাহলে টেনিস খেলে হচ্ছে কতজন, মানে এই নাম্বারটা চাইতে পারে। তখন কিভাবে করবা, তখনও সেম, এটা কি হবে 17 প্লাস, তখন ধরো এইটাকে তুমি এক্স ধরে নিলা, 17 + x - 8 + 2 = 30। তাহলে যদি বিয়োগ করো তাহলে এক্স এর মান পাবা কত, যারা টেনিসের জন্য রেজিস্টার করছে। এক্স হচ্ছে কত আমার, তখন এই যে 19 আসবে, ঠিক আছে? এটার মান 19 আসবে। তো এই 19 কিন্তু আবার শুধু টেনিসের জন্য না, এটা আবার ভুল করবা না। এই 19-এর মধ্যে যারা টেনিসও খেলে, আবার ইয়াও খেলে, ব্যাডমিন্টনও খেলে, ঠিক আছে? তো এরকম আসতে পারে। আবার এরকম আসতে পারে যে তিনটা নাম্বারে দেওয়া আছে, 17 আছে, 18 আছে, 19 আছে, বলছে যে ব্যাডমিন্টন খেলে 17 জন, 19 জন টেনিস খেলে, 8 জন উভয় খেলে, তাহলে খেলে না কয়জন, এই দুইটা বের করতে চাইতে হতে পারে। তখন কি করবা, 17 + 19 - 8, আর এই দুইটাকে মনে করো, তখন তাই এটা বের করতে বলবে, তাহলে এটাকে মনে করো এক্স ধরবে। তাহলে প্লাস এক্স ইজ কত হবে, 30। তাহলে এক্সটা সলভ করলে তুমি কত পাবা, 2। এই 2 কত, এই 2 হচ্ছে যারা কিছুই খেলে না। তো এখন তো আশা করি ক্লিয়ার নাকি? আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা পরের মেতে যাই।
আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রাইম নাম্বার? সো এটা বললাম না, এটা প্রাইম নাম্বার তো বলছি এক, এবং ওই নাম্বারটা ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে যদি ভাগ না যায়, পূর্ণ মানে ভাগ দিলে পূর্ণ সংখ্যা আসবে না, এবং নাম্বার হচ্ছে কি প্রাইম নাম্বার। তো বসে বসে জাস্ট বের করবো আর কি। এটা দেখো কি বলছে, এ ট্রেন ট্রাভেলড এট 100 কিলোমিটার পার আওয়ার overtakes a motorbike traveling at a speed of 65 kilometer per hour in 36 seconds. What is the length of the train in meters? আচ্ছা, উম, এটা হচ্ছে এরকম মনে করো। তো এখানে একটা ট্রেন আছে, এই ট্রেনের লেনটাই আমার কাছে বের করতে বলছে, যে ট্রেনের লেনটা কত, ঠিক আছে, মিটারে বের করতে বলছে। এই ট্রেনটার গতি হচ্ছে আমার, ধরো টি ধরলাম, এই ট্রেনের গতি হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার। আর এই মাথায় ট্রেনের জাস্ট একই পজিশনে বরাবর এখানে একটা মোটরসাইকেল আছে। এই মোটরসাইকেল এম দ্বারা লিখলাম, এই মোটরসাইকেলের স্পিডটা বলে দিচ্ছে হচ্ছে 65 কিলোমিটার পার আওয়ার। দুইটা ট্রেন, একটা ট্রেন চলতেছে, মোটরসাইকেল চলতেছে, ঠিক আছে। তো ট্রেনের স্পিড বলছে 100 কিলোমিটার পার আওয়ার, মোটরসাইকেল 65 কিলোমিটার পার আওয়ার। তার মানে ট্রেনের স্পিড বেশি, তাহলে ট্রেনটা কি মোটরসাইকেলকে আস্তে আস্তে ওভারটেক করা যাবে। তো এই যে পয়েন্ট, দুইজন তো এখন একই পয়েন্টে আছে, তাহলে ট্রেনটা ওভারটেক করবে কখন, যখন ট্রেনের এই যে শেষ পজিশনটা মনে করো এরকম হবে, যে ট্রেনটা যখন জাস্ট শেষ পজিশন আর মোটরসাইকেলের শেষ পজিশন সেম হয়ে যাবে, তখন বলবো যে ট্রেনটা কি মোটরসাইকেলকে অতিক্রম করে চলে গেছে। আচ্ছা, এখন যে এই যে ট্রেনটা মোটরসাইকেল দুইজন একসাথে প্যারালালি চলতেছে এবং আস্তে আস্তে ট্রেনটা আগাইতে আগাইতে এক পর্যায়ে কি হলো, দুইজন একজন একজনকে অতিক্রম করে ফেললো, ট্রেনটা মোটরসাইকেলকে। এই যে অতিক্রম করছে, এটা করতে আবার লাগছে হচ্ছে 36 সেকেন্ড। এখন বলছে যে আমার ট্রেনের লেন্থ কত। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এগুলো মানে তো বুঝে যে 100 কিলোমিটার পার আওয়ার মানে কি 1 ঘন্টায় 100 কিলোমিটার যায়, আর 65 কিলোমিটার পার আওয়ার মানে কি যে 1 ঘন্টায় আমার 65 কিলোমিটার যায়। আচ্ছা, তাহলে একটা জিনিস আগে চিন্তা করো যে দুইজনের মধ্যে আমার স্পিডের ডিফারেন্স কত, যে কতটুকু বেগ বেশিতে আমার ট্রেনটা চলতেছে, যে কারণে ওভারটেকটা করতেছে। তাহলে এটা কত হবে আমার, 100 - 65, তাহলে এটা কত হইতেছে, 35। ঠিক আছে, তাহলে এই 35 কিলোমিটার, এটা কি একক কি কিলোমিটার পার আওয়ার বেগে ট্রেনটা বেশি যাচ্ছে আর কি। ঠিক আছে, যে দুইজন স্পিডের তারতম্য, যে ট্রেনটা 35 কিলোমিটার পার আওয়ার বেশি যাচ্ছে। তার মানে এটাকে আমি লিখতে পারি কিভাবে, যে আচ্ছা 35 কিলোমিটার পার আওয়ার, এটাকে হচ্ছে আমি আগে মিটার পার সেকেন্ডে নিব, কারণ আমার কাছে কি চাইছে, মিটারে অ্যান্সার চাইছে। তো 35 কিলোমিটার পার আওয়ারকে কিভাবে নিতে পারি, মিটার পার সেকেন্ড ইন্টু কি করব, কিলোমিটার মানে কি 1000, আর আওয়ারকে সেকেন্ডে নিলে কত হবে, 1000 মিটার, আর আওয়ারকে সেকেন্ডে নিলে কি হবে, যে 3600 সেকেন্ড। এটা এরূপ এই কনভার্সনটাও কিন্তু লাস্ট দিন দেখাইছিল, ঠিক আছে, যে কিলোমিটার থেকে মিটার নিলে মিটার পার্সেন্ট, বা মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার সেকেন্ড নিলে কিভাবে কি করা লাগবে। আচ্ছা, তাহলে এটা যদি মাল্টিপ্লাই করো, তাহলে আমি একটু এটা না করি, এখান থেকে বসাই দিই নাম্বারটা কত আসে, 9.72। 9.72 এখন একক কি হয়ে গেছে, এই যে উপরে মিটার নিচে সেকেন্ড, মিটার পার সেকেন্ড। আচ্ছা, তার মানে এখন এটা কি দাঁড়াচ্ছে, আমি যদি একটু বাংলায় বলতে চাই ঐকিক নিয়মে, যে 1 সেকেন্ডে 9.72 মিটার করে অতিক্রম করতেছে বেশি। মানে ট্রেনটা তো অবশ্যই মোটরসাইকেল থেকে বেশি স্পিডে যাচ্ছে দেখে তো অতিক্রম করতেছে। তাহলে কি হারে অতিক্রম করতেছে, যে 1 সেকেন্ডে 9.72 মিটার আকার বেশি অতিক্রম করতেছে। তাহলে 1 সেকেন্ডে ট্রেনটা যাচ্ছে কত, 9.72 মিটার, 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে যাচ্ছে এতটুকু। এখন তোমার কোশ্চেনে বলে দিচ্ছে যে এই ট্রেনটা ওভারটেক করতে 36 সেকেন্ড লাগে। তার মানে 36 সেকেন্ডে সে কতটুকু যায়, 36 সেকেন্ডে যায় হচ্ছে তাহলে কত, 9.72 ইন্টু 36 মিটার। এইটা আসলে কিসের বের হবে, এইটাই কিন্তু তোমার ট্রেনের লেন্থ বের হবে। কারণ দেখো ট্রেনটা তো তোমার অল্প অল্প করে অতিক্রম করতেছে, তাহলে 1 সেকেন্ডে ট্রেনের একটা পার্ট অতিক্রম হয়েছে, 2 সেকেন্ডে একটা অতিক্রম হয়েছে, 3 সেকেন্ডে ট্রেনের আরেকটুকু অতিক্রম হয়েছে, এইভাবে করতে করতে ট্রেনটা পুরোটা অতিক্রম করতে কত সময় লাগছে, 36 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে যদি ট্রেনের 9.72 মিটার অতিক্রম করে, তাহলে 36 সেকেন্ডে ট্রেনের কতটুকু অতিক্রম করবে। তো এটা যদি আমি মাল্টিপ্লাই করি, তাহলে অ্যান্সারটা দাঁড়াবে হচ্ছে 350 মিটার। 350 মিটার। তাহলে 36 সেকেন্ডে বলছে যে ট্রেনটা যদি ওভারটেক করে যায়, তার মানে জাস্ট এই পজিশনে চলে আসে, তার মানে এটা পুরাটা আসলে লেন্থ কি হয়েছে, এটা আসলে ট্রেনের লেন্থ বের করছি, যে আমি 350 মিটার। তো এটাই হচ্ছে আমার ট্রেনের লেন্থ। বুঝতে পারছো এটা?
ওকে, এরপরে দেখো যে উম, he was in a pickup van. In addition to 50 hens, there are 45 goats. আহ, একটা পিকআপ ভ্যানে 50টা মুরগি আছে, 42টা ছাগল আছে, এন্ড 8 ক্যামেলস, 8টা উট আছে, এন্ড সাম কিপার্স, এবং কিছু কিপার্স আছে। ইফ টোটাল নাম্বার অফ দেয়ার ফিট ক্যান বি 240 মোর দেন দ্য নাম্বার অফ দেয়ার হেডস ইন দ্য ভ্যান। আচ্ছা, ফাইন্ড আউট দ্য নাম্বার অফ কিপার্স ইন দ্য ভ্যান। সেটা একটু ঝামেলা ম্যাথ। তো বলছে যে একটা পিকআপ ভ্যান আছে, এই পিকআপ ভ্যানের ভিতর হচ্ছে কি আমার 3 রকমের প্রাণী আছে। তো একটা হচ্ছে আমার হ্যান মুরগি, এগুলার সংখ্যা হচ্ছে 50 জন, 50টা মুরগি। আরটা হচ্ছে গট, এই গটের সংখ্যা হচ্ছে 45টা। আর ক্যামেল, উট, তো এই ক্যামেলের সংখ্যা হচ্ছে 8টা। এবং কিছু কিপার্স আছে, আরো কিছু লোক আছে যারা এগুলার পরিবহনের দায়িত্বে আছে। এই যে কিপার্স, এই কিপার্সদের একটা সংখ্যা আছে। এবং এই যে, সরি, কিপার্সের সংখ্যাটা কি দ্বারা রিপ্রেজেন্ট, কে দ্বারা রিপ্রেজেন্ট করলাম, ঠিক আছে। তো আমার কাছে কিন্তু এই কিপার্সের নাম্বারটাই চাইছে। আমার কাছে ক্লু কি দেওয়া আছে যে দেখো, ইফ দ্য টোটাল নাম্বার অফ দেয়ার ফিট ক্যান বি 240 মোর দেন দ্য নাম্বার অফ দেয়ার হেডস ইন দ্য, আবার এটা কি? আচ্ছা, ইফ দ্য টোটাল নাম্বার অফ দেয়ার ফিট ক্যান বি 240, দেন আচ্ছা, মানে বলছে যে তাহলে তাদের পায়ের সংখ্যা কত হবে, তাদের টোটাল মাথার সংখ্যার সাথে 240 যদি যোগ করি তাহলে তাদের পায়ের সংখ্যা হবে। আরে ভাই, কি ম্যাথ! আচ্ছা, মানে হচ্ছে, মনে করো মুরগি, মুরগির কয়টা করে পা আছে? 2টা করে পা, ঠিক আছে। গটের কয়টা করে পা আছে? 4টা করে পা। আর ক্যামেলের কয়টা করে পা আছে? 4টা করে পা। তো এই যে তাদের টোটাল নাম্বার অফ লেগস বা ফিট, এইগুলা সংখ্যাগুলো যদি আমি যোগ করি, তাহলে এই সংখ্যাটা কার সমান হবে? তাদের হেডের হেডের নাম্বার এবং এটার সাথে 224 যোগ করলে যে নাম্বারটা হবে সেই নাম্বারের সমান। বিষয়টা বুঝতে পারছো? আচ্ছা, এখন তাহলে আমি আগে হিসাব করি তাদের হেড কয়টা আছে। এখন প্রত্যেকটা প্রাণীর তো আর একটার বেশি মাথা নাই। তার মানে এই প্রাণীগুলোর নাম্বার যদি আমি যোগ করি তাহলে কিন্তু আমি হেডের নাম্বারটা পাচ্ছি। তাহলে এটা কত হচ্ছে দেখো, 50 প্লাস 45 প্লাস 8, তাহলে কত আসে? 50 আর 42 যোগ করলে 95, 95 আর 8 যোগ করলে কত আসে? 100। আচ্ছা, 103। ঠিক আছে। সো এই যে 103 আসতেছে, এই 103টা হচ্ছে হেড, এবং এই হেডের সাথে যদি আমি 224 যোগ করি তাহলে তাদের পায়ের সমান হবে। তাহলে 103 আর 224 যোগ করলে কত হবে আমার? 103 যোগ 224, 327। ঠিক আছে, তাহলে 327 হচ্ছে কি আমার টোটাল নাম্বার অফ ফিট। আচ্ছা, ওকে। এখন হচ্ছে এখন এটা চিন্তা করো যে শুধু প্রাণীগুলার, এই যে 3টা ক্যাটাগরির প্রাণী আছে, এই 3টা ক্যাটাগরির প্রাণীর আমার আহ এই 3টা ক্যাটাগরির প্রাণীর, শুধু এই 3টা ক্যাটাগরির প্রাণীর পা আছে কয়টা করে? ঠিক আছে, এগুলা কিন্তু কি বের করছি আমি, আহ এগুলা কিন্তু বের করছি হচ্ছে, ও আচ্ছা, এই 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 নাম্বারটাই হবে হচ্ছে এই এই নাম্বারের সমান। বলছে যে ইফ দ্য টোটাল নাম্বার অফ ফিট ক্যান বি 240, মানে 240, 224, এবং এই প্রাণীগুলোর মাথার সংখ্যা যোগ করলে যে নাম্বারটা পাবো এটা হচ্ছে এই ফিটের সমান, পায়ের সমান। তাহলে এই প্রাণীগুলোর পায়ের সংখ্যা কত আছে?
তাহলে 50টা মুরগি ইন্টু দুইটা করে পা, যোগ 45টা মুরগি ইন্টু চারটা করে পা, এরকম 45টা গট আছে, প্লাস 4টা করে পা আছে, 8। তাহলে 4 × 8 যদি করি তাহলে এই নাম্বারটা কত আসে? তো এই নাম্বারটা আসে হচ্ছে, এই যে দেখো, এই নাম্বারটা আসে হচ্ছে 327। ঠিক আছে, তাহলে এই নাম্বারটা হচ্ছে আমার 327। তাহলে কি বলছে, এই নাম্বারটা আর এই নাম্বারটা হচ্ছে কি আমার সমান হবে। দুইটাই তো সমানই আছে। আর দুটো তো সমান হওয়ার কথা না, তাহলে তো কি পারি থাকে না। ও সরি, এই তিনটা নাম্বারের গুণফল হচ্ছে এই যে এখানে বসেছে, 50 × 2 = 100, 4 × 45 হচ্ছে 180, আর এটা হচ্ছে কত, 100, এটা হচ্ছে শুধু 32। তাইলে হচ্ছে, আচ্ছা আমরা এটা ওখানে না দেখি, ওখানে অ্যান্সারে তো অনেক কিছু এক্সপ্লেনেশন অন্যভাবে তো করা আছে, আমরা এখান থেকে দেখি, যোগ করি আমরা, শেষের থেকে যোগ করি। এখান থেকে 45 × 4 × 45, 4 × 45, 180, এর সাথে যোগ হবে কত, 4 × 8 = 32, যোগ 32, যোগ 50 × 2 = 100, 312। ঠিক আছে, এখানে 327 না, এটা হবে 312। তো এই যে শুধু হ্যান, গট এবং চিকেন, এই জিনিসগুলার লেগের সংখ্যা কত আছে, 312। এখন বলছে যে এই দুইটা নাম্বার হচ্ছে আমার সেম। দেখো কি বলছে, যে ইফ দ্য টোটাল নাম্বার অফ দেয়ার ফিট ক্যান বি, মানে এই যে নাম্বার গুলো আছে এই নাম্বারে ফিট গুলা যোগ করলে আমার কার সমান হবে, 240-এর সাথে তাদের মাথার সংখ্যা যোগ করলে তার সমান হবে। তাহলে এই দুইটা নাম্বার সমান হওয়ার কথা, বাট আমি দেখতে পারতেছি কি এই দুইটা নাম্বার সমান না। তার মানে এটার সাথে আরো কিছু নাম্বার আছে, যে নাম্বারটার সাথে এটা যোগ করলে এটা সমান হবে। এই যে এক্সট্রা নাম্বারটা, এই নাম্বারটা কি, এই নাম্বারটাই হচ্ছে যে কিপার্স। কারণ এখানে কিন্তু শুধু ইয়া নাই, এখানে কিন্তু শুধু ইয়া না, প্রাণীগুলো না, এটা ছাড়া কিছু কিপার্সও আছে। তো এই প্রাণীগুলো এবং কিপার্স যোগ করলে সেটা নাম্বার হচ্ছে 327। তার মানে এখানে তাহলে এক্স এর মান কত আসবে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 312 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 327। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত, 327 মাইনাস 312, তাহলে 5, 1, 15, কিপার্স হচ্ছে 15। বুঝতে পারছো এই ম্যাথটা? এটা কিন্তু কঠিন না আসলে, মানে একটু ম্যাথটা একটু অদ্ভুত হয়ে গেছে আর কি। আচ্ছা, এরপরে পরের ম্যাচে যাই। আচ্ছা, আবার একটু বলে দিই। দেখো এখানে বলছে যে একটা ভ্যান আছে, ভ্যানের ভিতর কি বলছে যে মুরগি আছে হচ্ছে 50টা, 50 হ্যান্স, এই যে হ্যান্স 50টা, 45 গট আছে, আর আমার ক্যামেল আছে হচ্ছে 8, এবং কিছু কিপার্স আছে, কিপার্স আমি কে দ্বারা রিপ্রেজেন্ট করলাম। ঠিক আছে, এখন বলছে যে টোটাল নাম্বার অফ দেয়ার ফিট, তাহলে তাদের পায়ের যে সংখ্যাগুলো হবে সেই সংখ্যাগুলো কার সমান হবে, 224-এর সাথে তাদের মাথার সংখ্যা যোগ করলে সেই সংখ্যার সমান হবে। তাহলে প্রত্যেকটা প্রাণীর তো আর একটার বেশি মাথা নাই, ঠিক না? তাহলে তাদের মাথার সংখ্যা কত হবে, 50 যোগ 45 যোগ 8। তো এটা করলে হচ্ছে আমার আসতেছে 103। তো এ বলছে যে এই 103 তাদের মাথার সংখ্যা, আর 24-এর সংখ্যা 224, এই দুইটা যোগ করলে আসতেছে 327। এই 327টা কার সমান হবে, এই প্রাণীগুলার নাম্বার অফ লেগ বা তাদের পায়ের সমান। তাহলে তাদের পা আছে কয়টা করে,
তাদের পা আছে এখন দেখো 50 হ্যানের মুরগির তো দুইটার বেশি পা থাকে না, দুইটার পা। তাহলে 50 × 2। হ্যাঁ। গোটের হচ্ছে 4টা করে পা থাকে, তাহলে 4 × 45। আর হচ্ছে আমার কি, ক্যামেলের 4টা করে পা থাকে, তাহলে 8 × 4। তাহলে এই নাম্বারটা আস্তে আস্তে কত, 312। তো এইটাই তোমার বলছে যে এই নাম্বারটা কি আমার, এইটাই কিন্তু ফিট। ঠিক আছে, টোটাল পা। তাহলে এই ফিটটা কত হবে, এই যে এই দুইটা নাম্বার যোগফলের সমান। তো 312। প্রশ্ন মতে কি হওয়ার কথা ছিল, 312 এবং 327 সমান। কিন্তু এখানে তো নিউমেরিক্যাল ভ্যালু দেখে বুঝতেছি সমান না। কেন সমান না, কারণ এখানে কিন্তু শুধু এগুলো না, এটার সাথে কি আছে, আমার কি পার্সও আছে, এই যে কে। তো এটার সাথে যখন আমি কে যোগ করব, তখন এই নাম্বারটা 327 সমান হবে। তো আমার কাছে কে এটাই জানতে চাইছে, তাহলে কে এর মান কত, 327 মাইনাস 312। সো করলে আসতেছে 15। ঠিক আছে। আচ্ছা, আমরা সামনের দিকে যাই। তো এখানে দেখো এক্সপ্লেনেশন দেওয়া আছে, দেখে নিও একটু। আচ্ছা, টু প্লেনস লিভ দ্য সেম এয়ারপোর্ট এট 1 p.m. How many miles apart they will be 3 p.m. if one travels directly north? আচ্ছা, একজন হচ্ছে নর্থে ডিরেক্টলি যাচ্ছে, আর একজন হচ্ছে 150 কিলোমিটার পার আওয়ারে ডিরেক্টলি ওয়েস্টে যাচ্ছে। সরি, একজন হচ্ছে নর্থে যাচ্ছে 150 কিলোমিটার পার আওয়ারে, আর একজন হচ্ছে ওয়েস্টে যাচ্ছে 200 কিলোমিটার পার আওয়ারে। তো মনে করো নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। তাহলে নর্থে যাচ্ছে একজন কত, 150 কিলোমিটার পার আওয়ার, আর একজন হচ্ছে আরেকজন কোথায় যাচ্ছে ওয়েস্টে 200 মিটার পার আওয়ার। আছে কিলোমিটার না, মিটার পার আওয়ার। এখন বলছি যে তাদের মধ্যবর্তী দূরত্ব কত। তার মানে একটা প্লেন এই পজিশনে আছে এবং একটা প্লেন এই পজিশনে আছে, এবং তারা বলছে কি, এই যে সেম পয়েন্ট থেকে রওনা দিছে, দেখো এই যে সেম এয়ারপোর্ট। ঠিক আছে। তার মানে যদি আমার সেম পথ থেকে রওনা দেয়, তাহলে এখান থেকে সেই পজিশন আছে, এখান থেকে পজিশন আছে, তাহলে তাদের ডিস্টেন্সটা কতটুকু হবে, এখান থেকে এই যে এতটুকু তাদের ডিস্টেন্স হবে। তাই ডিস্টেন্সটা আমি যদি যদি ডি দ্বারা রিপ্রেজেন্ট করি, এটা একটা কি অতিভুজ হচ্ছে। তো এটা কি লিখতে পারি, ডি স্কয়ার 150 স্কয়ার প্লাস 200 স্কয়ার। তো ডি কত হবে, √/, 150 স্কয়ার প্লাস 200 স্কয়ার। যা আসবে তাই অ্যান্সার। তো এই যে দেখো, এটা করলে যা আসে, এই যে 500 মাইল। ঠিক আছে। ও আচ্ছা, সরি, এখানে তো, ও এটা তো আমি মিটার পার আওয়ার তো হলো না, সরি এটা। আচ্ছা, এটা দেখো, এটা অ্যান্সার বের করলে কি হবে, মিটার পার আওয়ার একটা ক্যালকুলেশন আসবে না। তো এটা তো আমার ডিস্টেন্স হলো না, ডিস্টেন্স কি আসবে, শুধু মিটার আসবে। তার মানে এটা কি করা লাগবে আমার, এই যে 150 আর 200 কে আগে আমার কনভার্ট করা লাগবে শুধু মিটারে। ঠিক আছে। তাহলে এটা কিভাবে করব, যে আহ, দেখো, যে সেম এয়ারপোর্টে কি আমার একটা সময় ছাড়ে এবং 3টার সময় হচ্ছে তাদের এই পজিশন হয়, মানে একটা সময় হচ্ছে তারা এখানে থাকে, এবং এই যে প্লেনটা এখানে থাকে 3টার সময়, এবং এই প্লেনটাও এখানে থাকে কত, 3টার সময়। ঠিক আছে। তার মানে তাদের এখানে টাইমের ডিস্টেন্স কত, 2 ঘন্টা, আর এখানে টাইমের ডিস্টেন্স কত, 2 ঘন্টা। তার মানে এটা যদি আমার মিটার পার আওয়ার থাকে, এটাও যদি মিটার পার আওয়ার থাকে, তাহলে এটা শুধু মিটারে কিভাবে নিব, এই যে আওয়ার দিয়ে গুণ দিয়ে দিই, শুধু মিটার চলে যাবে। তাহলে 150, অথবা তোমরা যদি এইভাবে না বুঝো, তাহলে এই যে মিটার পার আওয়ার মানে কি, 1 ঘন্টায় যায় কত, 150 মিটার। তাহলে 2 ঘন্টায় কত যাবে, 150 × 2, তাহলে হচ্ছে 300 মিটার। ঠিক সেম, 1 ঘন্টা যদি 200 মিটার যায়, তাহলে 2 ঘন্টায় কত যাবে আমার, 400 মিটার। তার মানে এখন কি সব মিটারে, এক মিটার ইউনিটে চলে গেছে, এখন হচ্ছে আমি এখানে করতে পারবো। তাহলে এটা কি হবে, এটা হবে হচ্ছে আমার এরকম যে D² = 300 স্কয়ার প্লাস 400 স্কয়ার। এবার হচ্ছে ডি এর মান বের করে ফেললেই চলে আসবে। দেখো, 300 স্কয়ার প্লাস 400 স্কয়ার, তো হিসাব নিকাশ করলে 500 মাইলস আসতেছে। আচ্ছা, এম প্লাস এইচ লিখছে, তো so এটা মাইল বা মিটার যাই হোক, সমস্যা নাই, এটা হইলে হইল 500। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো,
এই যে আবার কিন্তু সেই ভ্যানচিত্রের ম্যাথ, এটা কিন্তু এখন পারা পারা উচিত। একটা পার্টিতে কি বলছে 32 জন হচ্ছে, না এটা ভ্যানচিত্র না মনে হয়, না এটা ভ্যানচিত্র না। আচ্ছা, একটা পার্টিতে হচ্ছে 32 জন ছিল টোটাল। 32 জনের মধ্যে 24 জন হচ্ছে স্টুডেন্ট। তাহলে 32 জনের মধ্যে দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে স্টুডেন্ট এবং এই যে আরেকটা দেখো নট স্টুডেন্ট। তো এই 32 জনের মধ্যে আমার স্টুডেন্ট নাম্বারটা দেওয়া আছে যে 24। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি বলছে, ইফ 12 অফ দোজ ইন অ্যাটেন্ডেন্স আর ওমেন, তাহলে 32 জনের মধ্যে 12 জন হচ্ছে কি আমার ওমেন। আর আচ্ছা, এন্ড ইফ 6 অফ দ্য ওমেন ইন অ্যাটেন্ডেন্স আর স্টুডেন্ট। আচ্ছা, 32 জনের মধ্যে 12 জন ওমেন ছিল এবং 12 জনের মধ্যে 6 জন কি আমার স্টুডেন্ট। তাহলে 12 জন, টোটাল উইমেনের সংখ্যা হচ্ছে 12 জন। তাহলে উইমেন যারা হচ্ছে স্টুডেন্ট, তাদের নাম্বার কত? 6 জন। তাহলে উইমেন নট স্টুডেন্ট কতজন? তাহলে টোটাল ওমেন থেকে যারা স্টুডেন্ট তাদের বাদ দিলে কত পাবো? উমেন নট স্টুডেন্ট 6 জন। ঠিক আছে, একটু বের করলাম। এবার বলছে যে হাউ মেনি অফ দ্য ম্যান হু অ্যাটেন্ড দ্য পার্টি ওয়ার নট স্টুডেন্ট। তাহলে ম্যান কতজন আছে যারা নট স্টুডেন্ট, এটা আমার বের করতে বলছে। আচ্ছা, তাহলে আমি প্রথমে যদি বের করি যে 32 জনের মধ্যে 24 জন স্টুডেন্ট, তাহলে নট স্টুডেন্ট কত হবে? 32 থেকে 24 বাদ যাবে, তাহলে 8 জন। এই 8 জন কি আমার নট স্টুডেন্ট। তো এই নট স্টুডেন্টদের মধ্যে দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে কি মেন, একটা হচ্ছে কি আমার ওমেন। তো দেখো নট স্টুডেন্টের মধ্যে ওমেনের নাম্বার হলে আমি বের করে রাখছি যে ওমেন বাট নট স্টুডেন্ট কত? 6 জন। তাহলে বাকিরা হবে কি মেন। তাহলে 8 জনের মধ্যে 6 জন হলে মেন কতজন হবে আমার? 2 জন। টু হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এই ম্যাথ গুলো সবসময় এভাবে ভাঙ্গা 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 স্টেপ বাই স্টেপ করবা, তাহলে দেখবা যে ইজিলি মিলে গেছে। ওকে, এরপরে হাউ মেনি পিপল আর ডিরেক্টরস অফ বোথ কোম্পানি কে এন্ড আর। এই যে এটা কিন্তু ভ্যানচিত্রের ম্যাথটা। ঠিক আছে, আবার ভ্যানচিত্রে দেখো একটা কোম্পানি আছে যেখানে কে এবং আর দুইটা কোম্পানি, এবং সেখানে 17 জন কি কে কোম্পানির 17 জন ডিরেক্টর প্রেজেন্ট এট জয়েন্ট মিটিং অফ দ্য ডিরেক্টর। আচ্ছা, কে এন্ড আর এন্ড নো ডিরেক্টর স্যার অ্যাবসেন্ট। কোম্পানি কে তে হচ্ছে 12 জন ডিরেক্টর এবং আটে হচ্ছে 8 জন ডিরেক্টর। তাহলে আমার কাছে বলছে যে বোথ কয়জন ডিরেক্টর আছে। আচ্ছা, তাহলে এটা যদি আমি ভ্যান চিত্রে আঁকি, দেখো দুইটা কোম্পানির লোক আছে এবং সেখানে হচ্ছে কি বলছে আমার যে আহ, এখানে হচ্ছে কে কোম্পানি, এটা হচ্ছে আমার কি আর কোম্পানি। তাহলে কে কোম্পানিতে আছে 12 জন এবং আর কোম্পানিতে হচ্ছে আমার 8 জন। এবং এই যে বোথ, এই বোথ এখানে হচ্ছে আমার কতজন আছে এটা আমার কাছে জানতে চাইছে।
আচ্ছা, কি হলো বুঝলাম না তো কিছু। আচ্ছা, তোমরা কখন থেকে ডিসকানেক্ট হয়ে গেছে একটু বলো তো, আমি তো বুঝতেছি না কিছুই, হঠাৎ করে দেখলাম। রেকর্ডিং কি আমাদের হচ্ছে? আচ্ছা হ্যাঁ, রেকর্ডিং তো কন্টিনিউ আছে। দেখো, আই থিঙ্ক, আই থিঙ্ক এটা ব্যাখ্যা করতেছিলাম, তোমরা হয়তো এটা ব্যাখ্যার সময় থেকে পাও নাই। এটা আমি আবার একটু বলি। তো বুঝলাম না কি হইলো। আচ্ছা, আমার ভয়েস কি ঠিক মতো শোনা যাচ্ছে? ওকে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি একটু আবার এটা বলি। এই যে কারম্যান, সে হচ্ছে উইকলি 30 ঘন্টা কাজ করে, এবং 30 ঘন্টা কাজের জন্য সে হচ্ছে বর্তমানে আহ, বর্তমানে হচ্ছে $225 করে সে পায় 30 ঘন্টা কাজের জন্য, এবং তার একটা ইনক্রিজ হয়েছে। সেই ইনক্রিজটা হচ্ছে আওয়ারলি 1.50 করে বর্তমান, মানে এখন তার একটা ইনক্রিজ হয়েছে, যার কারণে সে এখন আওয়ারলি 1.50 করে বেশি পায়। তাহলে আমি ইনিশিয়ালি, সে কারেন্টলি আগে কত পাইতো, যে 30 ঘন্টা কাজের জন্য $225। তাহলে 1 ঘন্টার জন্য সে কত পায়? 7.50। ঠিক আছে, এটা ছিল আগে। আর বর্তমানে হচ্ছে তার কি একটা ইনক্রিজ হয়েছে, সেখানে ঘন্টা এখন 1.50 করে বেশি। তাহলে 1 ঘন্টায় আগে সে 7.50 পাইতো, এখন 1 ঘন্টায় 1.50 যদি তার বাড়ে, তাহলে বর্তমানে 1 ঘন্টা সে কত পাবে? 7.50 প্লাস 1.50, 9। তাহলে বর্তমানে হচ্ছে কি, সে $9 করে পাবে। তার মানে এখন বর্তমানে যদি সে $9 করে পায়, তাহলে বলছে, তোমার কোশ্চেনটা হচ্ছে এরকম যে তাহলে তার যে টোটাল টাকাটা, এই টাকাটা সেম থাকবে, কিন্তু সময় তার কতটুকু, মানে আওয়ারলি সে কতটুকু চেঞ্জ হবে, এটা তোমার কাছে জানতে চাইছে। তাহলে চিন্তা করো যে এখন সে যদি আগে ঘন্টায় সেভেন $225 করে পাইতো, এবং $225, 30 ঘন্টা $225 পাইতো, এবং 1 ঘন্টা 7.50 পাইতো, তাহলে $225 পাবে, কিন্তু এখন ঘন্টায় $9। তাহলে কত, কতদিন লাগবে বা কত ঘন্টা লাগবে? তাহলে কিভাবে বের করবো? 225, এটাকে ভাগ করব 9। 9 দিলে এটা যত আসবে, এটা কত আসে, এই যে 25 আওয়ার, 25 ঘন্টা। তার মানে সে হচ্ছে আগে 30 ঘন্টা কাজ করলে সে $225 পাইতো, আর এখন হচ্ছে 25 ঘন্টা কাজ করলে সে $225 পাচ্ছে। তার এই যে কতটুকু টাইমের গ্যাপ, এটাই তোমার কাছে চাইছে। তাহলে কতটুকু সময়ের গ্যাপ আছে? 5 ঘন্টা। ঠিক আছে, তাহলে এই যে সে 5 ঘন্টা তার ইয়া, আহ, এই যে দেখো, গ্রোস যদি তুমি সেম সেম গ্রোসে, তাহলে উইকলি এখন কতটুকু ইনক্রিজ হয়েছে? 5 ঘন্টা। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, the last integer of the set of consecutive integer is 25. If the sum of this integer is 26, how many integers in this? আচ্ছা,
বলছে যে ইন্টিজারে অনেকগুলো সেট আছে এবং সেই সেটটার ভিতরে কি বলছে যে লিস্ট ইন্টিজার সেট অফ দ্য কনজিকিউটিভ ইজ 25 এবং সাম অফ দিস ইন্টিজার্স ইজ 26। মানে টোটাল হচ্ছে 26টা নাম্বার আছে, ঠিক আছে? এই 26টা নাম্বারের ভিতর তোমার সর্বনিম্ন যে নাম্বারটা, যে লিস্ট ইন্টিজার, সেটা হচ্ছে কত আমার 25। তাহলে বলছে যে এই এখানে এই ইন্টিজারে কতগুলা সেট আছে, তাহলে সর্বনিম্ন যদি 25 হয় এবং টোটাল যদি 26 হয়, এই যে সাম অফ দ্য ইন্টিজার্স, ইন্টিজার্স গুলো সাম যদি 26 হয়, তাহলে এটা কত হবে? এটা হচ্ছে +1। কেন +1? কারণ একটা একটা করে আমার কি বেশি লাগবে। যদি যোগ করো তাহলে কত আসবে? 25 + 26 + 1, 52। 52 হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, এরপরে এই নাম্বার এটা দেখো যে আমার কাছে তিনটা ম্যাথ আছে, তিনটা সেটও না, ফাংশন আছে। এটা হচ্ছে 2x - 5, এটা হচ্ছে x+1, আর এটা হচ্ছে কত 3x - 8। এবং বস অল দ্য ইন্টিজার্স এন্ড x+1 ইজ দ্য মিডিয়ান। ও আচ্ছা, মিডিয়ানের কনসেপ্টটা কিন্তু অলরেডি পড়ানো হয়েছে, ঠিক না? শুরুতেই ছিল। তাহলে x+1 হচ্ছে আমার কি মিডিয়ান এর মধ্যে। তাহলে হুইচ অফ দ্য ফলোইং কুড বি ভ্যালু x? এটা খুবই ইজি। এটা হচ্ছে নাম্বারটা নিয়ে জাস্ট চেক করবা যে কোন নাম্বারের জন্য এটা মিডিয়ান আসে। ঠিক আছে, এই যে তোমার বলে দিচ্ছে যে x+1 হচ্ছে তোমার মিডিয়ান। তাহলে কিভাবে বের করছিলাম? এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে এই যে এই x+1 এর সমান হবে। তাহলে এটা এমন হবে, কেমন হবে যে 2x - 5 প্লাস 3x - 8 ডিভাইড বাই 2, এটা কার সমান হবে? x+1। চাইলে এখানে x সলভ করেও বের করতে পারো, অথবা এখানে নাম্বার পিক করেও বসায় দেখতে পারো দুই পাশে সমান আসে কোন নম্বরের জন্য। ঠিক আছে, এটা করো। আচ্ছা, এরপর হচ্ছে এটা একটু তোমরা নিজেরা দেখো বাসায়, একটু কনসেপচুয়াল ম্যাথ। ঠিক আছে, অনেকগুলা পার্ট আছে, A B C D E, এটা নিজেরা দেখো। লাস্ট ওয়ান ম্যাথ, এটা দেখো। জিডিএম যদিও তোমাদের পড়াইছি, গ্রেটেস্ট কমন ডিভিজরটা। না, গ্রেটেস্ট কমন ডিভিজরের মেইন কনসেপ্টটা পড়াইনি, বাট গ্রেটেস্ট জিডিএম আর এলসিএম দিয়ে একটা কম্বাইন্ড ম্যাথ ছিল আগে, স্লাইডের শুরুর দিকে, তখন দেখাইছিলাম। আচ্ছা, এলসিএমটা তো মনে আছে? এলসিএমটা মনে আছে না, যে লিস্ট কমন মাল্টিপলস? এলসিএম কি করতাম আমরা, যে নাম্বার গুলা নিতাম, একটা নাম্বার হতো মনে করো 14, ওগুলাকে আমি কি করতাম, নাম্বার গুলার কম্বিনেশন পাওয়ার আকারে লিখতাম। আরটা মনে করো 28, এটারও পাওয়ার আকারে কম্বিনেশন করে লিখতাম, লেখার পর সবচেয়ে বেশি পাওয়ারের নাম্বার গুলা পিক করতাম, করে মাল্টিপল করলে যেটা আসতো সেটাই। আর জিডিএম এ কি হবে, জিডিএম হচ্ছে আমার একটা নাম্বার আছে মনে করো 14, তো 14কে আমি লিখতে পারি কত, 1 ইন্টু, হ্যাঁ, এটার ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এভাবে লেখা, 14 রে 2 দিয়ে ভাগ করলে কত, 7 × 2 = 14, 7কে আর ভাগ করা যায় না, তাহলে 1 × 2 × 7। ঠিক আছে, আরেকটা নাম্বার আছে মনে করো 28, 28কে কিভাবে লিখতে পারি, যদি 2 দিয়ে ভাগ করি, 14 × 2 = 28, আবার 2 দিয়ে ভাগ করলে 7 × 2 = 14। এটাকে লিখতে পারি হচ্ছে আমি 1 × 14, 1 × 2 × 2 × 7। তার মানে এটা যখন আমি, আচ্ছা এটা এইভাবে লেখে না, জিডিএম বের করার জন্য হচ্ছে এই নাম্বার গুলাই হবে, প্লাস নিজের নাম্বারটাও হবে, মানে এরকম হবে আর কি। 14, 1, 2, 7, 14। আর 28 এর জন্য হচ্ছে আমার কত, 1, 2, 7, আর হচ্ছে 28। এখন হচ্ছে আমি কি করব, যে এদের মধ্যে কমন নাম্বার গুলা নিব। তাহলে এই দুইটার মধ্যে কমন আছে কত, 2, আর কমন কত, 7। তার মানে এটা জিডিএম কত হবে আমার, এটা জিডিএম হচ্ছে 2 এবং 7। ঠিক আছে। আচ্ছা, এখন
এই একটা জিনিস খেয়াল রাখবা, এই জিডিএম বের করার সময় হচ্ছে আমরা কখনোই ওয়ান কাউন্টে নেই না, ঠিক আছে? তো এখানে হচ্ছে এটা আসলে ওভাবে দরকার নাই কনসেপ্টটা, যদিও মানে মূল বিষয় হচ্ছে আমরা কখনো ওয়ান কাউন্টে নেই না জিডিএম এ, ঠিক আছে? যেমন ওয়ান কি সবগুলোর জন্যই কমন, তো ওয়ান সবগুলোর ক্ষেত্রে কমন হওয়া সত্ত্বেও আমরা ওয়ান কখনোই কাউন্টে নিই না। তো এটা হচ্ছে কি হবে, এটা যেহেতু কোনো নিউমেরিক নাম্বার নাই, জাস্ট পি আর কিউ দ্বারা রিপ্রেজেন্ট করছে, তার মানে কি হবে, এটা ওয়ান হবে না, ঠিক আছে? এখানে বলছে হুইচ ক্যান নট বি দ্য গ্রেটেস্ট কমন ডিভিজর অফ পি এন্ড কিউ, সো ওয়ান হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? আর যদি নাম্বার নিয়ে হইতো, তো মনে করো 12 আর 15, পি হচ্ছে 12, কিউ হচ্ছে 15, তাহলে আমরা কি করতাম, 12কে লিখতাম ওয়ান, এরপরে কত, 6 2 12, 3 2 6, তাহলে 2 3 6, এরপরে কত, 12। আর 15কে লেখা যেত কি আমার, 1 3 5, 3 5 15, 1, ঠিক আছে? আর শেষে নিয়ে যাওয়া হয়তো 15, তাহলে এটার জিডিএম কত হইতো, কমন যেগুলোর মধ্যে দুইটার মধ্যে কমন আছে, এখানে আছে 3, আর কি কমন আছে, আর নাই, তাহলে 3, তাহলে এটা জিডিএম একটাই হবে 3, ঠিক আছে? অবশ্যই ওয়ান নেওয়া যাবে না, এই যে ওয়ান কমন ছিল দুই পাশে, কিন্তু ওয়ান নেওয়া যাবে না। তো এরকম আর কি, যদি নিউমেরিক দেয়, নিউমেরিক যদি না দেয় তাহলে জাস্ট answer। তো এইটাই ছিল আমাদের মোটামুটি এই লেকচার 7-এ। তো এগুলো হচ্ছে কি পুরাতন কনসেপ্ট, ঠিক আছে? এখানে নতুন কিছু নাই, একটু নিজেরা বাসায় দেখো, আর কোনো সমস্যা হলে বইলো, ঠিক আছে? বাকিটুকু রেকর্ড হয়েছে নাকি ঠিক মতো প্রপারলি বুঝতে পারতেছি না, যাই হোক, ঠিক আছে। তাহলে তোমরা হচ্ছে আহ আমি আপলোড করে দিছি, তোমরা একটু ডাউনলোড করে করে দেখো, আর নিজেরা একটু প্র্যাকটিস করো, নিজেরা প্র্যাকটিস না করলে কিন্তু ম্যাথগুলো করতে পারবো না, ঠিক আছে? আল্লাহ হাফেজ, তাহলে তোমরা লিভ নিয়ে নাও।